আসসালামু আলাইকুম। এই সার্কেল রিপ্রেজেন্ট করে $1 মিলিয়ন। 2024 সালের জুলাই মাসের 7 তারিখে বাংলাদেশি টাকায় এটা প্রায় 11,76,09,500 টাকা। এতগুলো টাকা হচ্ছে এই একটা সার্কেলে। আর এটা রিপ্রেজেন্ট করে $10 মিলিয়ন। আর এটা $100 মিলিয়ন। আর আপনি এখন যেটা দেখছেন এটা হচ্ছে $1 বিলিয়ন। রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির নেটওয়ার্থ এই নাম্বারের 82 গুণ বেশি। আর যাই হোক, আপনি এখানে চাকরি করছেন, আর চাকরি করতে গিয়ে জীবনের 26টা বছর পড়ালেখা করে ডিগ্রি নিয়েছেন। আপনার কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক বেশি টাকা নেই, কিন্তু দুনিয়া ভরে আপনার খরচ। আপনার কাছে মনে হয় আপনি আন্ডারপেইড, আপনার বেতন কম, আপনার বাড়ির ঋণ পরিশোধ করতে হবে, ক্রেডিট কার্ডের ইএমআই পরিশোধ করতে হবে। আর আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার জীবন এখন কোন দিকে যাচ্ছে। হয়তোবা আপনি একজন স্টুডেন্ট, হয়তোবা আপনার স্বপ্ন একটি বড় ডিগ্রি নিয়ে তারপর একটা ভালো কোম্পানিতে চাকরি করবেন, অনেক অনেক টাকা কামাবেন, আর আপনার লাইফ সেট হয়ে যাবে। তবে এখন আপনার কাছে সেভিংস তো দূরে থাক, স্টুডেন্ট অবস্থায় টাকা কামানোর জন্য আপনি হাই হুতাশ করছেন। ধনী হওয়াটা আপনার কাছে স্বপ্নের মতো। আপনি নিজেকে নিজে বারবার প্রশ্ন করেন, সব মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, কোটিপতিরা এত অল্প বয়সে এত সফলতা কিভাবে পেয়েছে? তারা কি ধনী হওয়ার কোনো গোপন কোড জানে? হয়তো টাকা খারাপ, হয়তো আমি আনলাকি, হয়তো আমি ভালো না, হয়তো আমি লোন পরিশোধ করতে পারবো না, হয়তো আমি কখনো দুনিয়া ঘুরতে পারবো না, হয়তো আমি কখনো আমার স্বপ্নের বাড়ি কিনতে পারবো না, হয়তো আমার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। এসব কিছু চিন্তা করার পর আপনি বুঝতে পারেন যে এটা একটা গেম। এই খেলায় আপনি যতই পরিশ্রম করুন না কেন, যতই মেহনত করুন না কেন, আপনি শুধু হারতেই থাকবেন। কারণ আপনি এমন একটা রাস্তা বাছাই করেছেন যেখানে সবাই হারছে, তাই আপনিও হারবেন। হোয়াট ইফ আই টেল ইউ দ্যাট ইউ আর রং? আপনি যদি অনেক ধনী হতে চান, অনেক টাকা কামাতে চান, ধনী হওয়া ততটা কঠিন নয় যতটা আপনি ভাবছেন। আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন? আপনি যদি একটি স্পোর্টস কার কিনতে চান, আপনি কিনতে পারেন। আপনার ঘরের ঋণ পরিশোধ করতে চান, আপনি করতে পারেন। আপনার ডিজাইনের কাপড় পরতে মনে চায়, আপনি পরতে পারেন। আপনার লেটেস্ট আইফোন কিনতে মনে চায়, আপনি কিনতে পারেন। আর আপনি যেমন ইচ্ছা সেরকম জীবন কাটাতে পারেন। এখন আপনি বলতে পারেন, সজীব ভাই উল্টাপাল্টা বলছেন কেন? এর জবাবে আমি বলবো, না, আমি একদমই উল্টাপাল্টা বলছি না। ইটস পসিবল। আপনার স্বপ্নকে মেরে ফেলে বেঁচে থাকার কোনো কারণ নেই। এই ভিডিও শেষ হতে হতে আমি আপনাকে মুদ্রার উল্টা পিঠটাও দেখাবো। মানে টাকা পয়সার ব্যাপারে এমন কিছু বলবো যা স্কুল আর কলেজে আমাদের থেকে লুকানো হয়েছিল। যেরকম রবার্ট কিওসাকি বলে, স্কুল কলেজে আমাদের সবাইকে একইভাবে ভাবতে শিখিয়েছে, লাইক ভেড়ার পাল। তবে এতদিন যা হয়েছে হয়েছে। একটা কথা শুনুন, আপনি যদি ঠান্ডা মাথায় একাগ্রতার সাথে রবার্ট কিওসাকির লেসনগুলো ফলো করতে পারেন, তাহলে যতই স্ট্রাগল আসুক না কেন, যতই উত্থান পতন আসুক না কেন, যতই খারাপ পরিস্থিতিতে পড়েন না কেন, আপনি যদি এই প্রিন্সিপালগুলো মাথায় রাখতে পারেন, তাহলে দুনিয়ার কেউই আপনাকে থামাতে পারবে না। তবে মনে রাখবেন, এটা কিন্তু অনেক কঠিন একটা রাস্তা। আপনাদের মধ্যে অনেক মানুষ এই রাস্তার শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না। তাই এই ভিডিওটি আমি কিন্তু সবার জন্য বানাচ্ছি না। এই ভিডিওটি তাদের জন্যই বানাচ্ছি যারা তাদের জীবনকে সত্যিই পরিবর্তন করতে চায়। তাই আপনার উচিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। যারা আমার সাথে আছেন তারা কমেন্ট করুন, আই এম রেডি। 1923 সালে শিকাগোর ফন্ট ওয়াটার বিচ হোটেলে একদল নেতা এবং কয়েকজন বড় বড় ব্যবসায়ীর একটা মিটিং হচ্ছিল। তারা ছিল চার্লস শপ, হেড অফ লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি; স্যামুয়েল ইনশাল, প্রেসিডেন্ট অফ লার্জেস্ট ইউটিলিটি; হোয়ার্ড হবসন, ওনার অফ লার্জেস্ট গ্যাস কোম্পানি। আরও বড় বড় লোক ছিল ওখানে। কিন্তু তার 25 বছর পর এদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই ব্যাংকরাপ্ট হয়ে যায়। আমার জানা মতে 1923 সালে যখন মার্কেট ক্র্যাশ করেছিল, এই সবগুলো মানুষ তাদের টাকা ওখানেই হারিয়েছিল। মার্কেটে আপস অ্যান্ড ডাউনস থাকবে, এটা অতীতেও হয়েছিল, বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু আপনার ফিনান্সিয়াল এডুকেশন থাকলে আপনি আপনার সম্পত্তি বাঁচাতে তো পারবেনই, আবার সম্পত্তি বাড়াতেও পারবেন। আচ্ছা, ফিনান্সিয়াল এডুকেশন না থাকলে কি হতে পারে? একটা ধনী বাস্কেটবল প্লেয়ারকে টিম থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছিল, এবং তারপরে কতটুকু খরচ করতে হবে, কিভাবে টাকা ধরে রাখতে হবে, এই সমস্ত আর্থিক শিক্ষা না থাকার কারণে তার পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে তাকে কার সেন্টারে কাজ করতে হয়েছিল। আরও সহজ করে বললে, মানুষের গাড়ি ধুয়ে তার জীবনটাকে অতিবাহিত করতে হয়েছিল। আপনি কি কখনো এটা খেয়াল করেছেন, যে মানুষগুলো লটারিতে কোটি কোটি টাকা জিতে তার মাত্র কয়েক বছর পরেই সে আবারও গরিব হয়ে যায়? আমি শিওর আপনি কেবিসির কোটিপতি সুশীল কুমারকে নিশ্চয়ই চেনেন। সে 5 কোটি টাকা জিতেছিল,
কিন্তু মাত্র 3 বছর পরেই সব টাকা শেষ করে গরিব তো হয়েছিলই, তার সাথে সাথে সে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। এই সমস্যাগুলো এই জন্যই আসে যে তারা শুধুমাত্র টাকার দিকেই ফোকাস করে। টাকাকে কিভাবে সেভ করতে হবে সেই শিক্ষা তারা কখনো নেয় না। ফিনান্সিয়াল লিটারেসির উপরও শিক্ষা নেয় না। আচ্ছা, ফিনান্সিয়াল লিটারেসি আবার কি জিনিস তা বুঝতে গেলে আপনাকে আগে এই 3টে স্টেটমেন্ট আগে বুঝতে হবে। নাম্বার 1, ইনকাম স্টেটমেন্ট। নাম্বার 2, ব্যালেন্স শিট। আর নাম্বার 3, ক্যাশ ফ্লো। ইনকাম স্টেটমেন্টের মধ্যে বেসিক্যালি 2টা জিনিস থাকে। ইনকাম, যা আমি চাকরি করার পরে পাই, আর এক্সপেন্সেস, যা আমার মাসে খরচ হয়, যেমন বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি বিল ইত্যাদি। ব্যালেন্স শিটেও আসে 2টা কলাম, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে লায়াবিলিটিস। যা আমার পকেটে টাকা নিয়ে আসে তা হলো অ্যাসেট, আর যা আমার পকেট থেকে টাকা বের করে ফেলে তা হচ্ছে লায়াবিলিটিস। অ্যাসেট বিভিন্ন রকমের হয়, যেমন রেন্টাল ইনকাম, ফ্র্যাঞ্চাইজ ইনকাম, দোকান, স্বর্ণ, এরকম আরও অনেক কিছু। লায়াবিলিটি হচ্ছে কার সার্ভিং চার্জ, হাউস মেনটেন্যান্স চার্জ, বাড়ি ভাড়া ইত্যাদি। আর নাম্বার 3 হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা রকমের হয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য 3টি এক্সাম্পল দিচ্ছি। একজন গরিব মানুষের ক্যাশ ফ্লো যেমন হয়, একজন গরিব মানুষ যার ইনকাম কম, তার এক্সপেন্সেস মোটামুটি বেশি। সবার প্রথমে ইনকাম তার ব্যালেন্স শিটে আসে, তারপরে এক্সপেন্সেস কলামে চলে যায়, যেমন বাড়ি ভাড়া এ জাতীয় জিনিসপত্র। তাছাড়া গরিব মানুষের কাছে না অ্যাসেট আছে আর না লায়াবিলিটিস আছে, সে শুধু বেঁচে থাকার জন্যই কাজ করে। সত্যি কথা বলতে তাদেরও ফাইন্যান্সিয়ালি শিক্ষা দরকার। তারপরে আছে মিডল ক্লাস। তারা ধনী হতে চায়, কিন্তু অ্যাসেট কিনতে গিয়ে তারা লায়াবিলিটিস কিনে ফেলে। তাদের মেনলি টাকা আসে স্যালারি, সেলফ এমপ্লয়ি থেকে, আর টাকা এসেই সাথে সাথে লায়াবিলিটিসে চলে যায়, যেমন কার লোন ইএমআই, হোম লোন ইএমআই, ক্রেডিট কার্ডের বিল, আইফোন কেনার জন্য লোন, আরও কত কিছু। আর লোনের পরে আসে ঘরের খরচ, যেমন ইলেকট্রিসিটি বিল, দুধের বিল, আরও কত কিছু। অথচ তার কিন্তু অ্যাসেটের কলম একদম খালি, কারণ তার ইনকাম তো হয়, তবে সেই সব টাকা চলে যায় লায়াবিলিটিসে, মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য। তবে আমার এটা ভেবে হাসি পায় যে তারা এত টাকা নষ্ট করে লায়াবিলিটিস কিনে ওই সমস্ত মানুষদের দেখানোর জন্য যাদেরকে সে পছন্দই করে না। লাইক, তুই আমার এই গরিব বলছস, দেখ আমি কত দামি গাড়ি কিনছি। আচ্ছা, এবার কথা বলি 3 নম্বর ক্যাটাগরি নিয়ে, যেখানে আছে ধনী ব্যক্তি, মানে রিচ পিপল। একজন ধনী ব্যক্তির অ্যাসেট হচ্ছে স্টক, রিয়েল এস্টেট, বন্ডস, পেটেন্টস, বিজনেস, আরও কত কিছু। এগুলো থেকে তার এত টাকা চলে আসে, ফলে তার ঘরের খরচ, যেমন ইলেকট্রিসিটি বিল, খাবার, আরও যা যা লাগে, এগুলো সবই ক্লিয়ার করে দেয়। এরপর সে তার অ্যাসেট থেকে আসা টাকা দিয়েই লায়াবিলিটিস কিনে ফেলে। তারপরে যে টাকা বেঁচে থাকে ওই টাকা দিয়ে সে আরও অ্যাসেট কিনে ফেলে। একজন ধনী ব্যক্তি খুব ভালো করে এটা জানে, যত কষ্ট করেই হোক না কেন তাকে আগে অ্যাসেট কিনতে হবে, তারপর সেই অ্যাসেটের টাকা দিয়েই দামি গাড়ি বা বাড়ি কিনতে হবে। টু দ্য রিচ ইনভেন্ট মানি। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের প্যাটেন্ট করে। তখন মার্কেটে এটার অনেক চাহিদা দেখে উনি অনেক সমস্যার সম্মুখীন হন। টেলিফোন মানুষের অনেক দরকার হচ্ছিল, কিন্তু সে এত টেলিফোন সাপ্লাই দিতে পারছিল না। তারপর তিনি উইলিয়াম ওয়াটারের কাছে গিয়েছিলেন, যিনি ছিলেন ওই সময়ের সবচেয়ে বড় কোম্পানি ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট। গ্রাহাম বেল তার প্রোডাকশন বাড়ানোর জন্য $1,00,000 দাবি করেছিলেন। তখন উইলিয়ামস আলেকজান্ডার গ্রাহামকে পাগল বলে তাড়িয়ে দিয়েছিল। তারপর গ্রাহাম বেল 18 ফার্ম তৈরি করেছিল, যেটা খুব দ্রুত $1 মিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছিল। পরে উইলিয়ামস যখন এটা দেখে, তখন সে বুঝতে পারে সে নিজেই আসলে একটা পাগল। যদি সে তখন টেলিফোন প্যাটার্ন কিনত, তাহলে অনেক কিছুই হতে পারত। সবসময় মনে রাখবেন, ইটস নট দ্য স্মার্ট হু গেট আহাদ, বাট দ্য বোল্ড। বেশিরভাগ মানুষই তাদের টাকা নিয়ে অনেক সিকিউর বা সচেতন হয়ে খেলতে চায়, একদমই রিস্ক নিতে চায় না। তারা মনে করে যদি তারা রিস্ক নেয় তাহলে তাদের টাকা নষ্ট হয়ে যাবে। এই সমস্ত মানুষের উচিত নিজেদের ফাইন্যান্সিয়াল আইকিউকে বাড়িয়ে তোলা। এত ভয় না পেয়ে আপনার উচিত, আপনি যে কম্পিউটারের সামনে বসে সারাদিন গুতুগুতি করেন, ওই চাকরিটা ছেড়ে দিয়ে একটা $1 মিলিয়ন বিজনেসের চিন্তা করা। আজ থেকে 400 বছর আগে আমরা জমিকে অ্যাসেট মনে করতাম, মানে যার কাছে যত জমি সে তত বড় জমিদার। তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসার পরে মানুষ ফ্যাক্টরিকে নিজের অ্যাসেট মনে করত। আর আজকের মডার্ন দুনিয়াতে আমরা ইনফরমেশনকে অ্যাসেট বলে বিবেচনা করি। আর এখানে একটা জিনিস বোঝার আছে, ইনফরমেশন টুডে ইজ ইনফাইনাইট। দুনিয়াতে এখন প্রতিদিন নতুন নতুন জিনিস আসছে, এসব আগের সময় ছিল না। এখন চ্যাটজিপিটি আর এআই এর জমানায় সবই পসিবল। তাই প্লিজ আপনার টাইম শেখার জন্য এবং এক্সিকিউট করার জন্য লাগান, কারণ আপনি যত বেশি শিখবেন তত বেশি আপনি কনফিডেন্স পাবেন।
ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। একবার রবার্ট কিওসাকি ইন্টারভিউ দেওয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। একটি ইয়ং লেডি তার ইন্টারভিউ নিচ্ছিলেন। ইন্টারভিউ শেষে মেয়েটি তাকে বলেছিল, আমি আপনার মতো বেস্ট সেলার লেখক হতে চাই, কারণ সেই মেয়েটিও মোটামুটি ভালোই লিখতে পারত। তারপর রবার্ট কিওসাকি ওই মেয়েটির লেখা আর্টিকেল পড়ে এবং তারপর সেটা তার খুবই ভালো লাগে। রবার্ট কিওসাকি খুব অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো, এত সুন্দর লেখার পরেও তুমি তোমার লেখা কেন বিক্রি করছো না? তখন সে মেয়েটি বলে, সবাই বলে আমি আর্টিকেল খুব ভালো লিখি, কিন্তু তারা কেউই আমার আর্টিকেল কিনতে চায় না। তাই তো আমি নিউজ কোম্পানিতে কাজ করি, কারণ বাড়ি ভাড়া, অন্যান্য বিল সবই তো আমাকে সময় মতো পে করতে হবে। আপনার কাছে কি আমার জন্য কোনো সাজেশন আছে? রবার্ট সাথে সাথেই রিপ্লাই দেয়, ইয়েস, আমার একটা বন্ধু আছে, সে খুবই ভালো মার্কেটিং শেখাতে পারে, তুমি তার সেমিনারে অ্যাটেন্ড করতে পারো। তখন সেই মেয়েটি রেগে যায় এবং বলে, আপনি কি আমাকে আবার স্কুলে যাওয়ার কথা বলছেন? এই বয়সে এসে আমি সেলিং শিখব? তখন রবার্ট কিওসাকি বলে, শিখলে সমস্যা কোথায়? তখন মেয়েটি বলে, আমি ইংলিশে মাস্টার্স করেছি, আমি একজন প্রফেশনাল, তাই সেলিং শিখতে যাওয়াটা আমার জন্য সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। এসব বলে মেয়েটি বিটকেস গোছাচ্ছিল যাওয়ার জন্য। তখন রবার্ট কিওসাকি মেয়েটির হাতে একটি কভার দেখতে পায়, যেখানে লেখা ছিল রবার্ট কিওসাকি, বেস্ট সেলিং অথর, দ্য রিচ ড্যাড পুয়ার ড্যাড। তখন রবার্ট কিওসাকি তাকে বলে, এই দেখো তুমি কি লিখে এনেছো, বেস্ট সেলিং অথর। আই এম নট বেস্ট সেলিং রাইডার, আমার লেখার স্কিল অতটা ভালো নয়, বাট আই এম এ গুড সেলার। যদিও তোমার লেখা খুবই ভালো, তবে তুমি নিজেই স্বীকার করেছো তোমার লেখা কেউই কিনতে চায় না, তাহলে এত কষ্ট করে তোমার কী লাভ? আর সেলস শিখতেই বা তোমার কী এমন ক্ষতি? এটা শুনে মেয়েটির চোখ বড় বড় হয়ে যায়। রবার্ট কিওসাকি বলেন, আজকে আমার আশেপাশে খুবই স্মার্ট, শিক্ষিত, মেধাবী লোকজন আছে, তারপরেও আমি খুব খারাপ অনুভব করছি। আমার খুবই খারাপ লাগছে, কারণ এতটা মেধাবী হওয়া সত্ত্বেও তারা এত কম টাকা উপার্জন করে, অথচ এই মানুষগুলো কিন্তু কাজ করেই টাকা কামানোর জন্য। আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য যদি শুধুমাত্র টাকা কামানো হয়ে থাকে, আপনি যদি শুধুমাত্র টাকার পেছনে দৌড়ান, তাহলে নতুন স্কিল কিভাবে শিখবেন? মনে রাখবেন, যে মানুষ ধনী হতে চায় তার উচিত স্পেশালাইজ নলেজ গেদার করা। তাহলে এই স্পেশালাইজ নলেজ কিভাবে গেদার করা যাবে? ট্রুথ লার্নিং অ্যান্ড মেকিং এ লট অফ মিস্টেক ইন এ স্মল নিশেস। মাইন্ড ইউর ওন বিজনেস। 1974 সালে ম্যাকডোনাল্ডসের মালিক রে ক্রককে ইউনিভার্সিটি অফ টেক্সাসে ইনভাইট করেছিল। ওখানে সবগুলো স্টুডেন্টেই বিজনেসের উপর MBA করতে এসেছিল। সেই স্টুডেন্টের মধ্যে রবার্ট কিওসাকির একজন বন্ধুও ছিল। রে ক্রক সেখানে খুবই পাওয়ারফুল মোটিভেশন দিচ্ছিল। সব স্টুডেন্টরাই অনেক বেশি মোটিভেটেড হয়ে গিয়েছিল। তারপর ফাইনালি অনুষ্ঠান শেষও হয়েছিল। সবাই সবার বাড়ির দিকে চলে যায়, তবে কয়েকজন স্টুডেন্ট থেকে যায়। তারা রে ক্রককে অনুরোধ করে তাদের সাথে হ্যাং আউটে যেতে। রে ক্রক তাদের সাথে হ্যাং আউটে যেতে রাজিও হয়ে যায়। তারপরে রায় ওই ছাত্রদের নিয়ে ক্যান্টিনে যায়। সেখানে সবাই তাদের হাতে বিয়ারের বোতল নিয়েছিল। সবাই তখন বিয়ার শিপ করছিল। রে তখন স্টুডেন্টদের একটি প্রশ্ন করেছিল, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট বিজনেস আই এম ইন? স্টুডেন্টদের মনে হয়েছিল যে স্যার মনে হয় মজা করছে। সবাই হাসতে লাগে। রায় আবার বলে, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট বিজনেস আই এম ইন? তখন একজন স্টুডেন্ট বলে, ও আসলেই গাধা যে এটা জানে না যে আপনি বার্গার বিজনেস করেন। তখন রায় বলে, বার্গার বিক্রি করা আমার প্রধান ব্যবসা না, আমি আসলে রিয়েল এস্টেট ব্যবসা করি। আমার ফোকাস বার্গার বিক্রি করার মধ্যে নয়, আমার ফোকাস ফ্র্যাঞ্চাইজি প্রদান করে এক একটা সিটির বেস্ট প্লেসগুলো কিনে নেওয়া। আজকে আমার আন্ডারে যে সমস্ত জমিগুলো আছে সেগুলো ওয়ার্ল্ডের প্রতিটা দেশের প্রতিটা জায়গার সবচাইতে দামি দামি জমি। রবার্টের যেই বন্ধু ওই আড্ডাতে ছিল সে পরবর্তীতে কার ওয়াশিং বিজনেস শুরু করেছিল, কিন্তু কার ওয়াশিং তার মেইন ফোকাস ছিল না। তার মেইন ফোকাস ছিল আমেরিকান বিশেষ বিশেষ ওই জায়গাগুলো। তাই ভাই, ফোকাস সবসময় অ্যাসেট কেনার জন্য রাখুন। আজ রবার্ট কিওসাকি লোকদের জিজ্ঞেস করে, হোয়াট বিজনেস ইউ আর ইনটু? তখন লোকেরা বলে, আই এম ইনটু দ্য বিজনেস অফ ব্যাংকিং। তখন রবার্ট বলে, আপনি কি ব্যাংকের মালিক হবেন? ওই লোক বলে, না, এটাই তো সমস্যা, তারা নিজেদের চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্য বোঝে না। আপনি অন্যের জন্য যে কাজ করছেন সেটা হচ্ছে প্রফেশনাল ওয়ার্কার, আর যে কাজ আপনি শুধুমাত্র আপনার জন্যই করছেন সেটা হচ্ছে বিজনেস। আমি জানি ভিডিও কিছুটা লম্বা হয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাকে বলতে চাই, স্টার্ট মাইন্ডিং ইউর ওন বিজনেস, কিপ ইউর ডে টাইম জব, বাট স্টার্ট বাইং রিয়েল অ্যাসেট, নট লাইবিলিটিস। আপনার নিজের ব্যবসা সম্পর্কে চিন্তা করুন, আপনার ডে টাইম কাজও করুন, কিন্তু আসল কথা হচ্ছে অ্যাসেট কিনুন, লাইবিলিটিস নয়। শুনুন, একটা ভিডিও বানাতে আমার অনেক সময় লাগে, অনেক তথ্য কালেক্ট করতে হয়, কোনটার পর কোনটা বলবো, অডিও ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, ভালো ভিডিও এডিটিং হচ্ছে কিনা। ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমার কথাটা আপনার সামনে মোবাইলের স্ক্রিনে উপস্থাপন করা, এই জিনিসগুলো করতে আমার অনেক সময় এবং মেধা দুইটাই লাগে।
তাই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে চলে যায়। তাছাড়া সামনে কোন বিষয়ে ভিডিও দেখতে চান এটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপরেই আমার পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন তো আছেই, কমেন্ট সেকশনে বলতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।